আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে 6 জনের 10 বছর, 4 আসামিকে 5 বছর এবং একজনের 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় 3 জনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে বরগুনার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরিবেশ অধিদপ্তরের একাধিকবার সতর্ক করার পরেও ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় অবৈধভাবে ড্রাইং অ্যান্ড ওয়াশিং কারখানা পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের উপস্থিতিতে বিচ্ছিন্ন করা হলো 11টি কারখানার বিদ্যুৎ সংযোগ। মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তরের একটি এনফোর্সমেন্ট দল এই অভিযান চালায়। এ সময় পরিবেশ অধিদপ্তর ডিরেক্টর মনিটরিং এনফোর্সমেন্ট রুবিনা ফিরদৌসী জানান, আমরা কেরানীগঞ্জে অবৈধভাবে যে ওয়াশিংগুলো গড়ে উঠেছে এবং বুড়িগঙ্গাকে প্রতিনিয়ত দূষণ করছে সেই অভিযানে আমরা আজকে নেমেছি পরিবেশ অধিদপ্তর। আমার সাথে ঢাকা জেলার উপপরিচালক আছেন, সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং ডিডি এডি ইন্সপেক্টর সহ পুলিশ র্যাবের সদস্যরা আছেন, সাথে তো আপনারা আছেনই। আসলে এটা আলটিমেটলি আমরা হাইকোর্টের একটা নির্দেশনা বাস্তবায়ন করতে এসেছি। টোটাল কেরানীগঞ্জে আমার প্রায় 58 থেকে 60টি অবৈধ ওয়াশিং কারখানা রয়েছে এবং এদেরকে আমরা করোনার আগে অফিসে ডেকে বন্ধ করে দিয়েছিলাম এবং 2 মাস বন্ধও ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আপনারা সবাই জানেন যে তখন দেশে সাধারণ শিক্ষা ছুটি চলছিল এবং আমাদের মুভমেন্ট বাইরে 2-3 মাস বন্ধ ছিল। সেই সুযোগে ওরা পুনরায় আবার এগুলো চালু করেছে এবং সেই জন্য আমরা আজকে এসেছি এগুলো টোটালি বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে। আজকে থেকে আমাদের এই অভিযান শুরু হলো, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ময়মনসিংহে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমী উপলক্ষে বিকেলে দুর্গাবাড়ি মন্দির সহ সকল মন্দির প্রাঙ্গণ থেকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সকল ভক্তবৃন্দদের সাথে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে নগরীর কাচারি ঘাটের ব্রহ্মপুত্র নদে একে একে প্রতিমা বিসর্জন দেন। প্রতিমা বিসর্জনকালে সিটি মেয়র ইকরামুল হক টিটু সহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের টেকনিক্যাল স্কুল ও কলেজের নন টেকনিক্যাল শিক্ষকদের বৈষম্য নিরসন ও চিফ ইন্সট্রাক্টর পদ সৃষ্টির দাবিতে মানববন্ধন করেছে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নন টেক শিক্ষক পরিষদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নবম গ্রেডে নিয়োগ পাওয়া সত্ত্বেও গত 21 বছরে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। ফ্রান্সে কার্টুন চিত্র এঁকে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ করেছে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি। মঙ্গলবার সকালে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে এতিমখানা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে শেষ হয়। নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হল রিক্রুট ব্যাচ 2020-এর সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার কাদিরাবাদ সেনানিবাস শহীদ শামসুল হক প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন করেন মেজর জেনারেল ইবনে ফজল শেখুজ্জামান। শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে 1103 জন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। মঙ্গলবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব 4-এর কোম্পানি কমান্ডার উনুমং। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই সহ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় আরও 4 জন জড়িত থাকার কথা বলেছে আসামিরা। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় র্যাব। দর্শক, সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের খবর নিয়ে বিস্তারিত থাকছে আনন্দ টিভির রাতের সংবাদে। মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবকের লাশ উদ্ধার করল উল্লাপাড়া মডেল থানা পুলিশ। উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদের পাশে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এবারে কৃষি সংবাদ। অতিবৃষ্টি ও কয়েক দফা বন্যায় কৃষক যখন চরম ক্ষতিগ্রস্ত,
ঠিক সেই সময়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পেঁপে চাষ করে সফলতার মুখ দেখেছেন শিক্ষিত 4 যুবক। করোনায় কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ঘরে বসে না থেকে পাহাড়ি এলাকায় অনাবাদি জমিতে করেছেন পেঁপে চাষ, পেয়েছেন সফলতা। টাঙ্গাইল থেকে আল আমিন শোভনের তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পাহাড়ি এলাকায় রেড লেডি ও শাহী জাতের পেঁপে চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া 4 যুবক সহ স্থানীয় কৃষকরা। ঘাটাইল উপজেলায় উচ্চ ফলনশীল জাতের পেঁপে এবছর মোট 70 হেক্টর জমিতে চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছে তারা। আমাদের পরিবেশ অনুকূলে থাকায় আমরা ভালো ফলন পাচ্ছি, আর আমরা যদি ফলনটা সম্পূর্ণভাবে ঘরে তুলতে পারি তাহলে আমরা আশা করতেছি যে প্রায় 40 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই লকডাউনে আমি 7 মাস বাড়িতে বসে থাকার পর আমি তাদের এই প্রজেক্টটা ঘুরে দেখি এবং দেখে উদ্বুদ্ধ হই, এবং আমার বাড়িতে যে পতিত জমিগুলো ছিল সেই জমিতে আমি পেঁপের চারা, দেশি জাতের পেঁপে চারা লাগাই। আমাদের এই বাগানে আমরা প্রথম থেকে শুরু থেকে কোনো রাসায়নিক দ্রব্য ইউজ করি না, পুরাটা জৈব সার দিয়ে আমরা শুরু থেকে এই গাছগুলি চর্চা করতেছি। আমি এই পেঁপের বাগানে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। এখানে কাজ করে যা বেতন পাই আমার সংসার ভালোভাবে চলে যায়। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এমন উদ্যোগ ফলস কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাবে। বর্তমানে আমাদের প্রায় 70 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। কৃষকরা শাহী পেঁপে, যেকে আমরা বাড়ি পেঁপে এক বলি, এবং রেড লেডি পেঁপে, এই দুটা পেঁপের আবাদ বেশি করছে এবং কৃষকরা প্রচুর লাভবান হচ্ছে। তারা একক বাগান এবং সাথী ফসল হিসেবে আনারসের পাশে প্রচুর পরিমাণ চাষ করছে এবং কৃষকরা বেশ লাভবান হচ্ছে। কৃষি নির্ভর বাংলাদেশ, এদেশের মাটি উর্বর। চাকরির পিছনে না ছুটে এমন উদ্যোক্তা হতে পারলে দূর হবে বেকারত্ব, সেই সাথে সৃষ্টি হবে কর্মসংস্থান। তাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে, তবেই কৃষি অর্থনীতি এগিয়ে যাবে নতুন দিগন্তে, জাতি হবে পুষ্টি সমৃদ্ধ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বীজতলা তৈরির সুযোগ নেই এমন কৃষকদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বসেছে ধানের চারার বাজার। দূর দূরান্ত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আসছেন এসব চারা সংগ্রহ করতে। স্থানীয়ভাবে চাহিদা মিটিয়েও এখানকার চারা বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনির হোসেন টিপুর প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। রোপা আমন মৌসুমকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে জমে উঠেছে ধানের চারার সবচেয়ে বড় বাজার। এছাড়াও জেলার কুট্টাপাড়া, আড়াইসিধা, লালপুর, চাঁদপুর সহ 19টি স্থানে ছোট বড় চারার বাজার রয়েছে। এসব বাজারে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনা বেচা। BR22, BR29, খাসা, নাজির শাইল সহ বিভিন্ন জাতের চারা সংগ্রহ করতে স্থানীয় কৃষক ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ভিড় করছে। অনেক জ্বালা মনে করেন এই বাজারে বিক্রি হয়, আর অন্য বছর থেকে এই বছরে জ্বালা আমরা একটু কিছু হাই পাইতেছি, সস্তা পাইতেছি। প্রতিদিন কয়েক লাখ টাকার চারা বিক্রি হয় এসব বাজারে। তবে চারা ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার প্রভাব ও আকস্মিক বন্যার কারণে বীজের দাম বেড়ে যাওয়ায় চারা বিক্রি করে তারা কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছেন না। আমরা অন্য বছরে আমরা বেচছি কানি হলো 1200 টাকা, এবারে কানি আমরা 700 টাকা। কোনো ব্যাপারে আমরা কোনো লাভ মতো নাই। জ্বালা কিনতেছি যে খুবই ভালো জ্বালা, এমনকি জ্বালার দাম অনেক কমে। এদিকে চারা উৎপাদনে সহায়তা করতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শের কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অহর্নিশ এই বিষয়টির উপর নজর রাখে। তার কারণ হলো এই চারার উপরে নির্ভর করে কিন্তু আগামী রোপা মৌসুমে আবারটা আমার কেমন হবে। এই জেলার মতো অন্যান্য জেলায়ও বাণিজ্যিকভাবে চারা উৎপাদন, চারার বাজার কৃষি ও কৃষকদের জন্য সুফল বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।